এক উপদেষ্টা শপথ নিয়ে বঙ্গবন্ধুর ছবি নামেছে, সে সংবিধান বিরোধী কাজ করছে তো। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গিয়েছেন, এনসিপি কিন্তু এখনো নিবন্ধন পায় নাই। সেক্রেটারি সে বলছে যে এরা সরকারের অংশীদার। অংশীদার মানে কি, প্রত্যেকটা কাজের দায় দায়িত্ব এখন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিতে হবে। তিনি শুরুতে অরাজনৈতিক ছিলেন আর এখন পরিপূর্ণভাবে রাজনৈতিক দলকে সাথে নিয়ে ঘোরাফেরা করছেন। এইটা তো একটা প্রশ্ন। জামাত যদি কোনোভাবে ছলে বলে কৌশলে যদি জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বাইরে রাখতে পারে, তাহলে নির্বাচনের মাঠে থাকবে কে? মেসি আর রোনাল্ডো একজন আরেকজনকে নিষিদ্ধ করতে বলে নাকি ফাউল করে একজন আরেকজনের সাথে? ফুটবল খেলে, যে জিতবে সে জিতবে। যদি কেউ নৌকায় ভোট দিতে চায় যে আমি নৌকায় ভোট দেবো, তার জন্য তো কোনো বিকল্প নাই। তাহলে তার জন্য বিকল্প হলো ধানের শীষ অথবা দাঁড়িপাল্লা। তাইলে এখন ওরা ইলেকশন করুক, বাকিরা সব নিষিদ্ধ হয়ে যাক। এইসব নিষিদ্ধ করার দাবি হচ্ছে গণতন্ত্র বিরোধী দাবি। এনসিপি কিন্তু একটু সরকার ঘেঁষা দল, ফলে সরকারের ইচ্ছা অনুযায়ী এনসিপি চলবে বলে আমরা মনে করি, এবং এই কারণে দেখবেন অনলাইনের অনেক ইনফ্লুয়েন্সার এনসিপিকে এখন বকাটকা দিচ্ছে। অনুষ্ঠান কালের সংলাপে আজ আমাদের সাথে আলোচনায় অংশ নিতে স্টুডিওতে উপস্থিত আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার, এবং আমাদের সঙ্গে আর উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মাসুদ কামাল। আপনাদের দুজনকেই স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। দর্শক, আজকে আমরা আলোচনা করব সমসাময়িক রাজনীতি এবং অন্যান্য প্রসঙ্গ নিয়ে। শুরুতে আব্দুন নূর তুষার, আমি আপনার কাছে একটু আসতে চাই যে মানুষের একটা প্রশ্ন আছে এখন, যে অনেকগুলো বিষয়ে রাজনৈতিক দলগুলোকে একমতে আনতে ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে ঐকমত্য কমিশন। সম্প্রতি পিআর সহ বেশ কয়েকটি দাবিতে ইসলামী দলগুলো রাজপথে নেমেছে। এমন পরিস্থিতিতে দেশের মানুষ আসলে জানতে চায় ফেব্রুয়ারিতে নির্বাচন আদতে হবে কিনা। আমি মনে করি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কেননা নির্বাচনের সঙ্গে ঐকমত্য সংস্কার বা বিচার এটার আসলে কোনো সম্পর্ক নাই। ঐকমত্য সংস্কার বিচার কোনো সাংবিধানিক দায় দায়িত্ব না, এটা চলবে। বিচার হচ্ছে রাষ্ট্রের কাজ, সরকারের কাজ, আদালতের কাজ। সরকার হয়েছেন বাদী, আদালত করবে বিচার, এবং রাষ্ট্র সুবিচার নিশ্চিত করার জন্য বাংলাদেশের সংবিধান, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা তৈরি করেছে। তাই এটা তো হবে। আর সংস্কার এবং অন্যান্য বিষয়গুলি হচ্ছে বিভিন্ন দল মতের মানুষের চাহিদা অনুযায়ী। কিছু সংস্কার আছে সবাই চায়, আর কিছু সংস্কার আছে কেউ কেউ চায়। এটাও যে সব পরিপূর্ণ মাত্রায় সফল হবে, 100% সব সংস্কার সম্পন্ন হবে, এটা যদি কেউ ভাবে, এটা ইউটোপিয়ান ধারণা হবে। কেননা এটা কখনো হয় না। আপনি যত ভালো ছাত্রই হন, আপনি 100তে 100 পাওয়া খুবই কঠিন। যে 100তে 100 পায়, হয় তার টিচার তাকে পক্ষপাত করেছে, অথবা সে একেবারে বই দেখে লিখেছে। কারণ সাধারণ মানুষের পক্ষে 100তে 100 পাওয়াটা আসলে অস্বাভাবিক। বাংলাদেশে পায় অনেকে, আপনি দেখবেন অঙ্কে পাওয়া যায়, কিন্তু অন্যান্য সাবজেক্টে না। এখন সংস্কারের এই কমিশনের যে কাজগুলি তারা করেছেন, তার মধ্যে একটা কাজ তারা হয়তো চিন্তা করে করেন নাই, সেটা হচ্ছে অনেকগুলি বিষয়কে তারা একসঙ্গে আলোচনার টেবিলে এনেছেন। এই ধরনের সংস্কারে যেটা করতে হয়, দুইটা করে পয়েন্ট আসবে, আলোচনা হবে, শেষ হয়ে যাবে, যে এইটা তো আমরা একমত হয়েছি অথবা হই নাই, অতএব এইটা শেষ, এবার আসেন আরও বাকি দুইটা। এবং তাদের প্রথমেই টাইম ফ্রেম ঠিক করা উচিত ছিল, কেননা নির্বাচন তো এই সরকারকে দিতেই হবে, আজ হোক কাল হোক, দিতে তো হবেই। নির্বাচন ছাড়া তারা যাবেন কিভাবে, তারা দায়িত্ব হস্তান্তর করবেন কিভাবে? অতএব তাদের উচিত ছিল একটা টাইম ফ্রেমও সেট করা, যে আমরা এতদিন পর্যন্ত কাজ করে যতগুলি সংস্কার এবং যতগুলি ঐকমত্য বিষয় আমরা আনতে পারবো করব, বাকিটা আমরা নির্বাচিত সরকারের কাছে বুঝিয়ে দিব, এবং তারা এই প্রক্রিয়াটা অব্যাহত রাখবেন। এবং যেগুলো ঐকমত্যে আসতে পারে না সেগুলো নিয়ে রাজনীতি হতে পারে, সেগুলো নিয়ে পরবর্তীতে হবে। আর পারে। সব তো একই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় না। যেমন ধরেন, শুরুতে উচ্চকক্ষ নিম্নকক্ষ এইটা হবে কি হবে না, এইটা নিয়ে আলোচনা চলেছে। সকলেই সম্মত হচ্ছে উচ্চকক্ষ হওয়া উচিত। এখন উচ্চকক্ষ কি পিআর পদ্ধতিতে হবে, এইটাও প্রায় সকলেই মেনে নিয়েছে যে উচ্চকক্ষটা পিআরেই হইতে হবে। হঠাৎ করে আসলো যে নিম্নকক্ষ পিআর লাগবে, মানে পুরা বাংলাদেশ পিআরে চলে যাবে। এটা তো শুরুতে দাবিতে ছিল না। ওনারা নতুন নতুন দাবি তোলার সুযোগ দিয়েছেন। ঐকমত্য কমিশনে কি বিষয় ঐকমত্য হবে, এটা কমিশন ঠিক করে এজেন্ডা সবাইকে দিবে। এইটা তো দেন দরবারের জায়গা না যে নতুন নতুন রাজনৈতিক দলগুলি এসে নতুন নতুন দাবি তুলবে। এটা তো কালেকটিভ বার্গেনিং এর জায়গা না। ঐকমত্য কমিশন 10টা পয়েন্টে যদি ঐক্য চায়, তারা সেটা টেবিলে দিবে, ঐক্য হবে অথবা হবে না। কিন্তু নতুন প্রস্তাব নিয়ে দলগুলো এসে হাজির হয়ে বলবে আমাদের এই প্রস্তাবে সকলকে রাজি হইতে হবে, এটা তো উল্টাটা হয়ে গেল। আপনি দেখেন, ইসলামপন্থী দলগুলি এখন বলছে নিম্নকক্ষে পিআর চাই, এটা তো তাদের দাবি। এটা কি ঐকমত্য কমিশনে ছিল এই আলোচনা? শুরুতে ছিল না। তাহলে এটা কোত্থেকে আসলো? এখন ধরেন আপনি আমাদেরকে এজেন্ডা ঠিক করে এখানে
সাক্ষাৎকার নেবেন। আমরা দুজন একটু পরে ঢুকে বললাম যে আমাদেরকে এই বিষয়ে প্রশ্ন করতে হবে, তাহলে কি এটা আপনার অনুষ্ঠান হলো না আমাদের হলো? তো আমি আর মাসুদ কামাল ভাই এটা করতে পারি না। তো এখন সেইটাই হয়েছে। আচ্ছা, এরা নতুন এজেন্ডা নিয়ে এসে বলতেছে এইটার মধ্যে ঐকমত্য হন। তো এটা তো আপনাদের দলীয় দাবি, এটা তো ঐকমত্যের দাবি ছিল না। জি। তাহলে এই নির্বাচনের বাকি আর মাত্র 4-5 মাস, আমরা যদি ফেব্রুয়ারিতে ধরে নেই নির্বাচনের, এই এত কাছে এসে আসার পরে আবার কেন রাজপথে, পিয়ার কেন রাজপথে আসলো, বা ওনারাই কেন রাজপথে? আসলে কি এটাকে নির্বাচন বানচালের কোনো শঙ্কা প্রকাশ না, 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 করছেন কিনা নির্বাচন আপনি? বানচালের ইচ্ছা যদি থাকতো তাহলে জামাত ইসলাম বা অন্যান্য ইসলামপন্থী দলগুলিকে তাদের সদস্যদেরকে এলাকা ভিত্তিতে কাজ করার কথা বলা, তাদেরকে এক ধরনের নমিনেশন কনফার্ম করে দেওয়া যে আপনি আমাদের এই নির্বাচনে পদপ্রার্থী হবেন, এটা কি তারা করতো? বরং সবার আগে তারাই এই সাংগঠনিক কাজটা শেষ করেছে, যেটা সুফল তারা কিন্তু এই যে ডাকসু জাকসুতে পেয়েছে। এবং এই সুফল তারা আমার ধারণা যে রাজনীতির ময়দানে ইলেকশনে গেলেও পাবে, কারণ তাদের নেতাকর্মীরা আগে থেকেই কাজ শুরু করে দিয়েছেন। তো এইটা হচ্ছে একটা, তার মানে তারা নির্বাচন চায়। দ্বিতীয় হচ্ছে, যদি তারা মনে করে যে পিআর না হলে তারা নির্বাচন করবে না, তাহলে যে 2-5টা সিট পেতো সেটাও তো পাবে না। নির্বাচন কি বন্ধ থাকবে? বড় দল এবং ছোট দল যারা আছে তারা কি তখন নির্বাচনে না গিয়ে বসে থাকবে? বসে থাকবে না। যে কারণে এখন জাতীয় পার্টিকে বাদ করতে চায়, 14 দলকে বাদ করতে চায়, কারণ পিআর হলে পরে তাহলে তাদের পার্সেন্টেজ রিপ্রেজেন্টেশনটা অনেক বেড়ে যাবে। ওই একইভাবে ছোট ছোট দলগুলি যদি কালকে দেখে যে ইসলামপন্থী দলগুলি নির্বাচন করে নাই, বর্জন করেছে, এরা এসে নির্বাচন করবে এবং কিছু সিট পেয়ে যাবে, তো তাহলে কার লাভ হবে? অতএব আমার ধারণা সকলেই নির্বাচনে অংশ নেবে এবং নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে নতুন সরকার আসবে, গণতান্ত্রিক একটা। 2-4-5টা সিট পেতেই কি পিআর এর জন্য? 2-4-5টা না, আপনি যদি পিআরে যান তাহলে যেটা ঘটবে সেটা হলো, ধরেন বাংলাদেশে 100 জন ভোটার আছে, 50 জন ভোট দিতে গিয়েছে। পিআর যখন হিসাব হবে ওই 50 জনের মধ্যে কত পার্সেন্ট, এটাই তো হিসাব হবে। যারা ভোট দেয় নাই তাদের টাকা তো আমরা ক্যালকুলেট করব, কাউন্ট হবে না। তাহলে এই 50 জনের মধ্যে কালকে যদি অন্য দলগুলি না থাকে এবং এরা যদি পিআর পায়, তাহলে ধরেন এরা 10-20% বা আরও বেশি ভোটও পেতে পারে। তাহলে কতগুলো আসন? কিন্তু এই যে জোটভুক্ত তাদের যে জামাত ইসলাম এবং অন্য দলগুলি, জামাত ইসলামকে বাদ দিলে বাকিরা সবাই মিলে 2টা সিট পেত। তো ওনারা এখন কি হবে, পিআর হইলে পরে প্রত্যেকে 2টা করে পাইতে পারে। এবং এইটা তাদের জীবনে এইটাই সুযোগ, এবং তাতে কি হবে জানেন, সারা জীবনের জন্য তারা এরকমভাবে সংসদে যাওয়ার একটা সুবিধা পেয়ে গেল। এবং এতে করে দলগুলিতে কি হবে জানেন, দলগুলিতে দলের নেতারা নিজেদের পছন্দের লোক, নিজেদের অথবা নিজেদের পছন্দের লোককে সবসময় ফিট করে রাখবে যে আমাদের দল থেকে 2-3 জন সংসদে যাবে, কারণ এই দলই তো আছে 5 জন 10 জন। জি, ধন্যবাদ। মাসুদ কামাল, একটু আপনার কাছে আসতে চাই যে প্রধান উপদেষ্টা জানিয়েছেন কোনো শক্তি ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকাতে পারবে না, আবার শঙ্কা প্রকাশ করেছেন নির্বাচনে বাধা প্রদানে নানা ধরনের চেষ্টা হবে। আবার তিনি এটাও বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন ছাড়া কেউ যদি অন্য কিছু ভেবে থাকে তাহলে সেটা জাতির জন্য অমঙ্গল হবে। পিআর এবং জুলাই সনদ, এগুলোকে আগামী নির্বাচনে বাধা হয়ে দাঁড়াতে পারে কিনা? শুনেন, যে কথাটা তুষার ভাই বললেন, যে এগুলো আসলে না তাদের রাজনৈতিক দাবি। রাজনৈতিক দাবি থাকা কিন্তু অন্যায় না, এটা স্বাভাবিক, থাকবেই। একটা পলিটিক্যাল পার্টি মানুষের কাছে যাবে, কি নিয়ে যাবে? একটা কোনো বক্তব্য তো থাকবে। তারা পিআরের বক্তব্যটা আনছে, মানুষের কাছে পিআর শব্দটা মানে তারা পরিচিত করছে। তারা, আমার তো ধারণা, খুব শিগগিরই জামাত ইসলাম অথবা ইসলাম আন্দোলন তারা পিআর নিয়ে বুকলেট বানাবে, মানুষের মধ্যে দিবে যে পিআর জিনিসটা কি। এতে কিন্তু যেটা লাভ হবে, যে পিআর পদ্ধতি সম্পর্কে মানুষের একটা ধারণা হবে। এই ধারণাটা হওয়াটাও কিন্তু লাভ, এটা খারাপ না। এবং তারা এটা না হলে নির্বাচনে যাবে না, এটাও মনে করি না। কারণ তারা এখন তোমাকে জামাতে ইসলাম তো একবারও বলে নাই যে পিআর না হলে তারা ইলেকশন করবে না, এটা একবারও তারা বলে নাই। ইসলামী আন্দোলন বলছে 2-1বার, জামাত ইসলাম বলে নাই, কারণ তারা নির্বাচনে যাবে। কাজেই পিআরটা নির্বাচনের ক্ষেত্রে আলোচিত বিষয় হবে, কিন্তু নির্বাচনের এটার উপর ভিত্তি করে নির্বাচন হওয়া না হওয়াটা নির্ভর করবে না, এটা আপনি নিশ্চিত থাকেন। আর আরেকটা জিনিস, জুলাই সনদ। হ্যাঁ, জুলাই সনদ, জুলাই সনদ, জুলাই সনদের ভিত্তিতে, জুলাই সনদ তো একটা হবে হয়তো বা, কিন্তু জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন এটা সম্ভব না, এটা একদম অ্যাবসার্ড। কারণ জুলাই সনদে অনেক কিছু থাকবে, এইটার উপর ভিত্তি করে নির্বাচন হওয়া, যে জিনিসটা নাকি আপনার আমাদের এনসিপি প্রধান দাবি, যেটা ওরা বলছে জুলাই সনদের উপর ভিত্তি করে নির্বাচন হতে হবে, জুলাই সনদের উপর নিয়ে আপনার সংবিধান চেঞ্জ হবে, হ্যান হবে, তেন হবে, এটা আপনি পারবেন না, সিম্পলি পারবেন না। আমি একটা কারণটা বলি কী কারণে পারবেন না। 5ই আগস্ট একটা কিন্তু জুলাই ঘোষণাপত্র হয়েছে না, মনে আছে নিশ্চয়ই, সংসদ ভবনে দাঁড়িয়ে। ওই ঘোষণাপত্রটা পড়ে দেখেন, ওই ঘোষণাপত্রে 20 নম্বর ধারায় বলা হয়েছে যে এই সরকারটা একটা সাংবিধানিক সরকার।
এই সরকারটা হলো একটা সাংবিধানিক সরকার। এখন যদি এটা সাংবিধানিক সরকার হয়, সাংবিধানিক সরকারের প্রধান কাজটা কি? সংবিধানকে সমুন্নত রাখা। অবশ্যই। যদি আপনি সংবিধানকে সমুন্নত রাখেন, তাহলে আপনি এই সংবিধান এইভাবে চেঞ্জই করতে পারবেন না। কারণ সংবিধানকে চেঞ্জ করতে হলে আপনাকে কিন্তু সেই জাতীয় সংসদে যেতে হবে। সংসদ তো হয় নাই। সংসদ হওয়ার আগে সংবিধান চেঞ্জ করতে পারবেন না, একদম পারবেন না। ওই আলী রিয়াজ সাহেব যতই ডায়লগ দেখ, কোনো লাভ নেই ভাইয়া। এটা আবেগ অনুভূতির কোনো ব্যাপার না। যদি কেউ করে, তাকে আগামীতে যায়নি, আগামী সরকার এসে নিয়ে, অথবা তখন আগামী সরকার যখন একটা নিয়মতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, তাদের সবাইকে নিয়ে সুপ্রিম কোর্ট নিয়ে ডেকে বলবে, তুমি এটা কী কারণে করলা? কেউ না কেউ মামলা করবে, অথবা সুপ্রিম কোর্ট নিজেও ডাকতে পারেন। কারণ সংবিধানের অভিভাবক তো সুপ্রিম কোর্ট। তা তো বলবে তুমি সংবিধান কীভাবে লঙ্ঘন করলা। আপনি 106 যে অনেক আলোচনা করতে পারেন, ঠিকমতো হয় নাই, হ্যান হয় নাই, তেন হয় নাই, অনেক কিছু বলতে পারেন, কিন্তু এটা তো মানে নিয়েছেন আপনি। এবং কী মানে নিয়েছেন? যে আপনি সংবিধানের আলোকেই সরকার করছেন, এটা একটা সাংবিধানিক সরকার, এটা তো মানছেন। আপনি যদি শুরুতেই বলতেন এই সংবিধান স্থগিত, যে নাকি সাধারণত সামরিক আইন প্রশাসকরা যে কাজটা সাধারণত করে, মার্শালের সময় করে, সংবিধানকে স্থগিত করে দেয়, তারপর তারা যা ইচ্ছা তা করে, পরবর্তী সংসদ আসলে পর সেটাকে রেটিফাই করে, এটা একটা পদ্ধতি আছে। কিন্তু এই সংবিধান থেকে স্থগিত করে নাই, স্থগিত করে নাই, বাতিল করে নাই, বরং তারা বলছে যে এই সংবিধানের মাধ্যমেই আমরা ক্ষমতায় আসছি। তো সংবিধানের মাধ্যমে ক্ষমতায় এসে আপনি কেন সংবিধান লঙ্ঘন করবেন? জি জি। ঝামেলায় পড়বেন কিন্তু। এমনকি আপনি অলরেডি ঝামেলা অনেকে পড়ে গেছে। ওই যে এক উপদেষ্টা শপথ নিয়ে বঙ্গবন্ধুর ছবি নামেছে, সে সংবিধান বিরুদ্ধে কাজ করছে। তো খালি সরকারটার নামক ওই যে লোকের বিরুদ্ধে মামলা না হয়েছেন কী করলাম? অবধারিত। তুমি তো নামাইতে পারো না, কারণ যে সংবিধানের আলোকে তুমি শপথ নিছ, তুমি সেই সংবিধানে আছে, ছবি এখানে থাকবে, তুমি ছবি নামালে কেন? তোমার পার্সোনাল লাইকিং দিয়ে লেগে এখানে কোনো কাজ করবে না। কাজে এইগুলি করে তারা কিন্তু আওলা বাজাই দিচ্ছে। আসলে হয়েছে কি, মানে সবাই বেশি জ্ঞানী, তো ওই জ্ঞানের ঠেলায় এই অবস্থা হয়েছে আর কি। এখন বাকিটা কী হবে আমি জানি না। জি, আব্দুল লতিফ স্যার, আগামী নির্বাচন ও সংস্কার ইস্যুতে জামায়াত ইসলামে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যে এক ধরনের ঐকমত্য দেখা গিয়েছিল, কিন্তু সম্প্রতি এই দুই দলের মধ্যে এক ধরনের টানাপোড়েন বা দূরত্ব লক্ষ্য করা যাচ্ছে। আপনারাও সেটা লক্ষ্য করেছেন নিশ্চয়ই। যুগপৎ আন্দোলনে অংশ নেওয়ার কথা থাকলেও সেখান থেকে সরে আসে এনসিপি। নির্বাচনের বাকি আর মাত্র কয়েক মাস, এই সময় তাদের মধ্যে দূরত্ব কেন, বা কি কারণে দূরত্ব বাড়ছে? আমরা দূর থেকে বলতে পারি, এনসিপির কোনো নেতা অথবা জামাতের কোনো নেতাকে জিজ্ঞেস করলে আপনি সত্যিকারের উত্তরটা পাবেন। আমার কাছে মনে হচ্ছে যে এনসিপি শুরু থেকে একটা সেন্ট্রিস্ট পলিটিক্স করতে চেয়েছে। তারা বুঝুক বা না বুঝুক, তারা মধ্যপথে থাকার চেষ্টা করবে বলে এক ধরনের দল বানিয়েছিল, যে কারণেই বিভিন্ন দল থেকে তাদের ওখানে লোক এসেছে, যারা কিনা নিজের দলে রাজনীতি নিয়ে হয়তো অতটা সন্তুষ্ট না, অথবা কোনো উদ্দেশ্য নিয়ে এই দলে এসেছে। একটা হতে পারে যে তারা সিট পাবে ভেবেছে, সরকারের এক ধরনের আনুকূল্য তাদের প্রতি আছে, এটা পরিষ্কার। তো এইসব কারণে হতে পারে যে এই দলটা ওইভাবেই তৈরি হয়েছে। এখন সরকার চাই ইলেকশন হবে, আর জামাত বলছে পিআর ছাড়া হবে না। স্বাভাবিকভাবেই এনসিপির তো সরকারের সঙ্গেই থাকার কথা। তো এনসিপি সরকারের সাথে আছে, এবং সরকারের সাথে যে আছে এটা তো একটা প্রমাণও আছে। আমাদের প্রধান উপদেষ্টা এনসিপির একজন প্রভাবশালী নেত্রী তাসনিম জারা, এবং তার সঙ্গে আরও একজন নেতাকে নিয়ে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গিয়েছেন। এনসিপি কিন্তু এখনো নিবন্ধন পায় নাই। অনিবন্ধিত একটি দলের দুইজন নেতা নেত্রীকে নিয়ে তিনি ওইখানে গিয়েছেন, এবং একজনের বিষয়ে বলা হয়, সে আমার মেডিকেল কলেজের ছাত্রী, আমরা একই মেডিকেল কলেজে পড়াশোনা করেছি, আমি তার সিনিয়র। বলা হয় সে ভালো ইংরেজি জানে, হয়তো ভালো ইংরেজি জানে, সেই জন্যই সাথে নিয়েছেন। কিন্তু যে কোনো কারণে নেওয়া হোক না কেন, আপনি দেখেন এনসিপি কিন্তু একটু সরকার ঘেঁষা দল, ফলে সরকারের ইচ্ছা অনুযায়ী এনসিপি চলবে বলে আমরা মনে করি। এবং এই কারণে দেখবেন অনলাইনের অনেক ইনফ্লুয়েন্সার এনসিপিকে এখন বকাটকা দিচ্ছে। তো এইটা হচ্ছে আমার ধারণা প্রথম কারণ দূরত্ব একটু তৈরি হওয়ার। এটা কোনো এমন দূরত্ব নয় যে এটা রাজনৈতিক দূরত্ব বা শত্রুতা, এটা হচ্ছে নির্বাচন প্রশ্নে একটি দল মনে করছে যে তারা নির্বাচন করবে পিআর না হলেও, আরেকটা দল মনে করছে পিআর ছাড়া আমরা করব না, বা হুমকি দেওয়া বা একটা ধমক দেওয়া, এইভাবে তারা যাচ্ছে। দ্বিতীয় কাজ যেটি হয়েছে সেটি হচ্ছে যে আজকে যদি জামাত ইসলাম ইসলামী দলগুলি আলাদাভাবে পিআরের দাবিতে এবং অন্যান্য দাবিতে এক ধরনের বিক্ষোভ প্রদর্শন করে বা আন্দোলন করে, তাহলে উল্টো দিকে একটা মোর্চা তৈরি করলে, ধরেন এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ,
জুনায়েদ সাকির যে দল আছে, গণসংহতি গণসংহতি, এই অনেক গণ পার্টি এখন হয়েছে। তো এই গণ পার্টি যারা, তারা ঘন মিটিং করে তারা এক জায়গাতে চলে আসবে এবং এসে তারাও একটা মোর্চা তৈরি করে তারা একটা দাবি তৈরি করবে যে আমরা তো নির্বাচনের পক্ষে, আমরাও কিছু সিট পেতে পারি। এবং তারা আসলে মূলত এখন ব্যস্ত হয়েছে নির্বাচন নিয়েই। এবং আপনি দেখবেন যে বাজারে আরও একটি কথা এসেছিল যে গণ অধিকার পরিষদ এবং এনসিপি মার্জার হয়ে যেতে পারে। অর্থনৈতিক সংস্কার করার নাম দিয়ে এখনো ব্যাংকগুলিকে মার্জার করানো যায় নাই, সাধারণ মানুষের পকেটের টাকা ফেরত দেওয়া যায় নাই, কিন্তু দেখেন অল্প কয়েকদিনের মধ্যে দুইটা দল এক হয়ে যাওয়ার কথা বাজারে চলে এসেছে। এই পুরোটাই হচ্ছে নির্বাচনকে ঘিরে এক ধরনের স্বার্থের ঐক্য, এবং সেই স্বার্থের ঐক্যে সকলে ব্যস্ত হয়ে গিয়েছেন। আরেকটি বড় ব্যাপার হচ্ছে এনসিপি তো আসলে নিজেকে ধর্মীয় দল হিসেবে পরিচিত করতে চায় না, এবি পার্টিও না, কিন্তু ইসলামী দলগুলি এবং জামাতে ইসলাম তো ধর্মভিত্তিক রাজনীতি করবে, এটা তাদের দলীয় দৃষ্টিভঙ্গি। এই জায়গাতেও এনসিপির সঙ্গে তাদের তো একটা দূরত্ব আছে, কেননা একটি দল বলবে ক্যান্টিনের মধ্যে হাফ প্যান্ট পরবি না, কিন্তু এনসিপিতে তো নেতা নেত্রী আছে, ছেলেরা তো পরে, মেয়েরাও হাফ প্যান্ট পরে। তো এখন হাফ প্যান্ট সংক্রান্ত সংঘাত তো সামনে আমরা পাবো। অতএব এটা খুব সহজ না যে এনসিপির সাথে জামাত ইসলাম। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে 18 এবং 24 একসাথে মিলিত মার্জার হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে তাদের দলের নামটা কি হতে পারে, অথবা হচ্ছে তাদের পদ নিয়ে কোনো দলের নাম আপনি আমাকে কি করে জিজ্ঞেস করেন? না, এমনিতে কোনো শঙ্কা প্রকাশ করছেন কিনা যদি মার্জার হয়ে যায়? তাহলে এটা কিন্তু এখন আলোচনার বিষয় যে মার্জার না মার্জার হতে হয়ে পারে, গেলে তাদের দলে কে কোন, এখন ঐক্য এনসিপি হতে পারে। প্রধান হচ্ছেন নাহিদ ইসলাম, আর পরিষদের প্রধান হচ্ছে বিপি নুরুল হক। একসময় তারা একসাথে রাজনীতি করেছে, একসাথে রাজনীতি করেছে, তাহলে দলের প্রধান কে হবে? এরা তো একসময় একসাথে রাজনীতি করেছেন, ফলে এদের মধ্যে নিশ্চয়ই এক ধরনের বন্ধুত্ব আছে। তারা বিষয় ঠিক করবেন যে কার নাম হবে, কিভাবে হবে, কে কোন পদ পাবেন। তরুণদের একটা সুবিধা কি আছে জানেন, ওদের কোনো ব্যাগেজ নাই। আচ্ছা, তো ওদের তো কোনো ওই রকম বড় অতীত নাই, কারো মন রক্ষা করার ব্যাপার নাই, কোনো বংশের শাসন নাই, ফলে তারা যে কোনো কিছু একটা সিদ্ধান্ত নিতে পারে, হয়তো ইনোভেটিভ কোনো একটা সিদ্ধান্ত নেবে। আমরা এটার জন্য অপেক্ষা করতে পারি। তবে আমি মনে করি যেগুলো সবই রাজনীতির অংশ, সামনে ভোট আসলে যেগুলো হবে এটাই স্বাভাবিক, কারণ মানুষ ভোটে জিততে চায়। অতএব এটা নিয়ে আমাদের অত মাথা ঘামানো উচিত না। আমাদের বরং মাথা ঘামানো উচিত যে এই যে সরকারের পয়সা, চা নাস্তা, এসি, বিভিন্ন বড় অডিটোরিয়াম, বড় জায়গা নিয়ে অনেক সময় অর্থ অপচয় করে যে সংস্কারের নামে যে কাজগুলি হচ্ছে, এগুলো যদি শেষ পর্যন্ত না হয়, তাহলে এই যে অর্থ ব্যয় করা হচ্ছে এইটার অপচয়ের হিসাব কে দিবে? এটা আমার একটা বড় প্রশ্ন। এই অপচয়ের দরকার কি ছিল? এটা আসলে একটি বহু আগে নির্বাচন করা যেত। জি, মাসুদ কামাল, ইসলামী দলগুলোর আন্দোলনের একটি দাবি ছিল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। যদি জাতীয় পার্টি নিষিদ্ধ না হয় এবং তারা নির্বাচনে অংশ নেয়, তাহলে ইসলামী দলগুলোর কাছে ভোটের হিসেব নিকেশ পাল্টে যেতে পারে কিনা, এই সংখ্যা থেকে দলটি নিষিদ্ধ চাচ্ছে তারা চাচ্ছে নানা রকম হিসাব নিকাশ থেকেই। যেমন ধরেন, আপনি বাস্তবতাটাকে খেয়াল করতে হবে। আওয়ামী লীগ কিন্তু ইলেকশনে নাই মানে কি এখন পর্যন্ত নাই, শেষ পর্যন্ত কি হবে বাংলাদেশে কিছুই বলা যায় না, দেখার বিষয়। আচ্ছা, এখন পর্যন্ত নাই, তাহলে নৌকা মার্কা নাই, তাহলে যে ভোটার লিস্টটা থাকে, যে ব্যালট পেপারটা থাকবে, সেই ব্যালট পেপারে নৌকা থাকবে না। ঠিক আছে, তো যারা ভোট দিতে যাবে, যদি কেউ নৌকায় ভোট দিতে চায় যে আমি নৌকায় ভোট দেবো, তার জন্য তো কোনো বিকল্প নাই। তাহলে তার জন্য বিকল্প হলো ধানের শীষ অথবা দাঁড়িপাল্লা অথবা ইসলামের আন্দোলন, কুলামোলা যেগুলো আছে এগুলি কিছু একটা থাকবে। সেখানে যদি সে লাঙ্গল পেয়ে যায়, লাঙ্গল তো তাদের বহুদিনের পুরনো বন্ধু, তাহলে ভোটটা লাঙ্গলে যেতে পারে। এই যাবে আমি তা বলছি না, কিন্তু যেতে পারে। তো এই আশঙ্কাটা কিন্তু ইসলামী দল, বিশেষ করে জামাতে ইসলাম, অন্যগুলি না, বিশেষ করে জামাতে ইসলাম এটা খুব করছে। আবার এমনও আশঙ্কা তারা করছে যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের প্রচুর লোক আছে যাদের মধ্যে কোনো মামলা মোকদ্দমা নাই, কিন্তু এলাকায় তাদের প্রভাব আছে, তারা হয়তো একটা ভালো মার্কা খুঁজতেছে, তারা কিন্তু লাঙ্গল মার্কা এসে নিয়ে হাজির হইতে পারে, তারা ইলেকশন করতে পারে। তখন কিন্তু এখন আমরা কি ধরেছি, যেমন এখন আমরা ধরি কি সাধারণত ইলেকশন হলে পরে বিএনপি জামাত মূলত এই দুইটাই দল বেসিক্যালি, আর বাদ বাকিগুলি তো মনে করেন আপনার ওই 1% 2% বেশি ভোট কারো নাই। কিন্তু তো যদি এখন বিএনপি জামাত হয়, এতদিন আমরা ভাবতাম যে বিএনপি হবে, মাঝখানে আবার দেখলাম শাহজাহান সাহেব চট্টগ্রামে বলে বসছেন যে জামাতি নাকি সরকারে যাচ্ছে, বিএনপিকে নাকি বিরোধী দলে যেতে হবে। তো উনি তো বলে দিচ্ছেন যদি ওইটাও হয় হোক, কিন্তু জামাত কিন্তু ধরে নিয়েছিল যে আমি এক নাহলে দুইয়ে থাকবো। এখন যদি জাতীয় পার্টি চলে আসে এবং যদি তারা আওয়ামী লীগের সাপোর্ট পেয়ে যায়, তখন তাদের দুইয়ে থাকার অবস্থাটাও তো একটু নড়বড়ে হয়ে যাবে, এই আশঙ্কা কিন্তু আছে। সবচেয়ে ভালো হয় কি, যদি আমি জাতীয় পার্টিকে এখান থেকে সরাই দিতে পারি, এখানে ভালো হয় দুইটা, একটা হলো নিজের অবস্থানটা ক্লিয়ার হয়, আরেকটা ঘটনা আছে,
আরেকটা ঘটনা হলো কি আপনার যে এখন কিন্তু অনেক জায়গায় দেখা গেছে যে ডাকসু নির্বাচন আমরা দেখছি এবং জাকসুতে আমরা দেখছি যে আপনার মনে করেন আওয়ামী লীগের অনেক ভোট কিন্তু জামাতে গিয়েছে। এটা এই কারণে, এবং এটা এলাকাতেও বিভিন্ন মানে আপনার মানে প্রত্যন্ত অঞ্চলেও এটা হবে যে যখন নাকি আওয়ামী লীগ যুবলীগের নামে যখন নাকি বিএনপির লোকজন মামলা মোকদ্দমা করছে, ওই সময় এই জামাতের লোকজন তাদের একজনের প্রোটেকশন দিছে, যে কারণে জামাত একটা আশা করতেছে। আর সবচেয়ে যেটা বড় সমস্যা যেটা হবে সেটা আমি বলি আপনাকে, সবচেয়ে বড় যেটা আছে, যদি জামাত যদি দেখে, জামাত যদি কোনোভাবে ছলে বলে কৌশলে যদি জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বাইরে রাখতে পারে, তাহলে নির্বাচনের মাঠে থাকবে কে? বিএনপি আর জামাত। তখন জামাত যদি বলে আমার পিআর বাস্তবায়ন না করলে আমি নির্বাচনে যাব না, তখন বিএনপি কাকে নিয়ে নির্বাচন করবে? আর তো কেউ নাই। কাজেই যদি জাতীয় পার্টিকে আপনি নির্বাচন থেকে বাইরে রাখতে পারেন, তাহলে আপনি কনফার্ম থাকেন পুরা নির্বাচনের যে নাটাইটা এটা থাকবে জামাতের হাতে। জামাত নিয়ন্ত্রণ করবে নির্বাচন কখন হবে, কিভাবে হবে, নিয়ন্ত্রণ করবে। নিয়ন্ত্রিত একটা নির্বাচন। এই জন্য তারা চাচ্ছে যে আমরা যাদেরকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যায়। আচ্ছা, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার প্রধান কারণ কি? যে আওয়ামী লীগের সাথে জোট করেছিল এমন বিষয় তারা তো এগুলো বলছে যে আওয়ামী লীগের যে কুশাসন ছিল 15 বছরের, সেই সময় তাকে সহায়তা করছে। এটা একদম ভুল বলে নাই, কিন্তু এটা একদম ভুল বলে নাই। তাহলে তো অনেকেই তো অনেকের সাথে জোট করছে, এখন জোট করাটা কি দোষের? না, জোট ওই অর্থে না। মানে আওয়ামী লীগের যে কুশাসন ছিল 15 বছর, তো আওয়ামী লীগ খুব ভালো শাসন করছে এটা বলতে পারবেন না আপনি, কিন্তু তার মানে এই অপরাধে তাকে আপনি নির্বাচনের বাইরে রাখবেন, এই অপরাধে তাকে আপনি জনগণের কাছে যেতে দিবেন না, এটা আবার ঠিক না। আর যদি আপনি সেভাবে ধরেন 15 বছর আওয়ামী লীগকে ক্ষমতায় টিকায় রাখার পেছনে এটা কি একমাত্র জাতীয় পার্টির ভূমিকা রাখছে, আর কেউ রাখে নাই? এই যে টোটাল যে আপনার প্রশাসন, আমলাতন্ত্র, এরা রাখে নাই? এরাও তো রাখছে। এই যে বিচার বিভাগ, এরা রাখে নাই? এরাও তো রাখছে। তাহলে সব বাদ দেন, তো ওইগুলো তো পারতেছেন না আপনি করতে। কাজে এইগুলো হলো কি, যত যাই বলুক, মুখে তারা যে যাই বলুক, মূল লক্ষ্যটা হলো প্রত্যেকটা দল চাচ্ছে তাদের রাজনৈতিক, তাদের দলের যে আধিপত্য সেটাকে প্রতিষ্ঠা করার জন্য তারা এই সমস্ত কথা বলতেছে। জি, আব্দুল নূর স্যার, বিএনপির সিনিয়র বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের সাথে জোট করায় যদি জাতীয় পার্টির দোষ হয়ে থাকে, তাহলে সেই দোষে তো অনেকেই দোষী। তাহলে সবাইকেই যদি আপনার নিষিদ্ধ করা হয়, তাহলে নির্বাচন করবেন কাকে নিয়ে? হ্যাঁ, এটা তো তারা তাদের রাজনৈতিক মতামত দিয়েছেন। বিএনপি তো তার রাজনৈতিক স্বার্থ দেখবে এবং সে যৌক্তিকভাবে তার যুক্তি উপস্থাপন করবে। সালাউদ্দিন সাহেব যেটা বলেছেন এই কথার মধ্যে যুক্তি আছে, কেননা দীর্ঘ সময় আমরা প্রতিটি দলকেই প্রতিটি দলের সঙ্গে কোথাও না কোথাও সহায়তা করতে দেখেছি। রাজনীতি তো শত্রুতার খেলা না, রাজনীতি তো ঐক্য, মিত্রতা, বন্ধুত্বের খেলা এবং এক ধরনের স্বার্থেরও খেলা। রাজনীতিবিদরা ক্ষমতায় যেতে চান কারণ তারা মনে করেন ক্ষমতায় গেলে জনগণের উন্নয়নের জন্য বা জনগণের উন্নতির জন্য পজিটিভ কন্ট্রিবিউশন করা যায়। আমাদের মতো আমরা মনে করি যে পজিটিভ কন্ট্রিবিউশনের জন্য রাষ্ট্রীয় ক্ষমতা বা সরকারি ক্ষমতার প্রয়োজন নাই। আমাদের যা মেধাবুদ্ধি আছে সেটা দিয়ে যদি আমরা বিনিয়োগ করতে পারি, আমরাও কিছু কন্ট্রিবিউট করতে পারি। কিন্তু রাজনীতিবিদরা কিন্তু সেটা মনে করেন না। রাজনীতিবিদরা মনে করেন যে একদম এক্সিকিউটিভ ক্ষমতা হাতে নিয়ে, এক ধরনের কাজ করার শক্তি হাতে নিয়ে, টাকা পয়সা বরাদ্দ নিয়ে তারপরে মানুষের জন্য কাজ করতে হবে। ফলে তারা ক্ষমতায় যেতে চাইবেন এবং ক্ষমতায় যাওয়ার জন্য যা করা দরকার সেটা তারা করবেন। দলের নাম মোহামেডান, তো সব মুসলিমরাই ওখানে খেলেছে। হ্যাঁ, তো তাইলে ফুটবল খেলা যদি দলের নাম মোহামেডান, সব মুসলিমরা ওখানে খেলে না? হ্যাঁ, দলের নাম মোহনবাগান, দলের নাম ইস্ট বেঙ্গল, সেখানে গিয়ে আমাদের এখান থেকে খেলোয়াড়রা খেলে নাই? খেলেছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে রাজনীতি ওই একই ধরনেরই খেলা। এইখানে যখন তারা দেখেন যে নিজের ভোটে হবে না, তখন একটা মিত্র নেন। যখন দেখেন নির্বাচন নিয়ে নানান ধরনের কারচুপি করবেন, তখন 20-25টার একটা দল বানিয়ে প্রমাণ করার চেষ্টা করেন যে আমরা সবাই মিলে করেছি কারচুপিটা, আওয়ামী লীগ যেটা করেছিল। তো এগুলো তো রাজনীতির খেলা। ফলে আমি মনে করি যে বিএনপি যেটা করেছে এটা একটা রাজনৈতিক বক্তব্য এবং তারা ঠিকই বলেছেন যে কে কার সাথে কবে আতাত করে না। আমি আপনাকে আমার স্মৃতি থেকে কথা বলি, 96 সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন হচ্ছিল, একই পোডিয়ামে আওয়ামী লীগের নেতা, জামাত ইসলামের নেতা এবং অন্যান্য দলের নেতারা বসেছিলেন যে তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। ওই সময় আওয়ামী লীগ পাশে জামাত ইসলামকে নিয়ে বসে নাই, বসেছে। আমি আরও একটা মজার ব্যাপার বলি, 91 সালে যখন নির্বাচনে দেখা গেল বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, আওয়ামী লীগ একজন প্রেসিডেন্ট ক্যান্ডিডেট দিয়ে দিল, বদরুল হায়দার চৌধুরী বিচারপতি। উনি কার কাছে দোয়া চাইতে গেছিলেন? আমাদের রাজনীতি ভরা এই ধরনের কাণ্ড কারখানা। যদি নিষিদ্ধ করতে চান সব নিষিদ্ধ হয়ে যাবে।
রাজনীতি থাকবে না বাংলাদেশে। যে এমনই প্রশ্ন করেছেন, সবাইকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে নির্বাচন আমি আপনাকে বলি, আওয়ামী লীগ কি করেছে? জাসদ মেরেছে, এটা হচ্ছে অভিযোগ। জাসদ কি করেছে? থানা লুট করেছে, এটা মানুষজনকে হত্যা করেছে। এমপি মেরেছে, পুলিশ মেরেছে, এটা হচ্ছে অভিযোগ। জামাত ইসলাম কি করেছে? স্বাধীনতা যুদ্ধের সময় এই দেশের অস্তিত্বের বিরোধিতা করেছে, আলবদর আল শামসে তারা অংশ নিয়েছে, এটা অভিযোগ। বিএনপি কি করেছে? বিএনপিকে অভিযোগ করে যে সামরিক শাসনের ভিতর দিয়ে এই দলটা তৈরি হয়েছে। জাতীয় পার্টি কি হয়েছে? পুরা স্বৈরাচার, একেবারে স্বৈরাচারী এরশাদ এটাকে তৈরি করেছে, তাদেরকে আন্দোলন করে নামাতে হয়েছে এই একই রকম ঘটনার ভিতর দিয়ে। তারপরে আওয়ামী লীগ আবার কি করেছে? 16 বছর একটা স্বৈরাচার কায়েম করেছে, ফ্যাসিস্ট উপাধি ধারণ করেছে, করে তাদেরকেও তাড়ানো হয়েছে। তাইলে বাংলাদেশে কে কোন বৃহৎ রাজনৈতিক দলের ব্যাগেজ নাই? ব্যাগেজ নাই শুধু গণ অধিকার পরিষদ, জুনায়েদ সাকি, এনসিপির, আর সবার আছে। তাইলে এখন ওরা ইলেকশন করুক, বাকিরা সব নিষিদ্ধ হয়ে যাক। এইসব নিষিদ্ধ করার দাবি হচ্ছে গণতন্ত্র বিরোধী দাবি। গণতন্ত্র যদি আপনি জানেন, আপনি তো ফুটবল খেলা জানেন, তাহলে আপনি ফুটবল খেলবেন, হারিয়ে দিবেন। মেসি আর রোনাল্ডো একজন আরেকজনকে নিষিদ্ধ করতে বলে নাকি ফাউল করে একজন আরেকজনের সাথে? ফুটবল খেলে যে জিতবে সে জিতবে। ক্রিকেট খেলে যে, সে কি আরেক দলকে নিষিদ্ধ করে ক্রিকেট খেলতে আসে? আরেক খেলে হারায় দিবে। তো রাজনীতিবিদদের যদি সত্যিকার অর্থে মেরুদণ্ড থাকে, জনপ্রিয়তা থাকে, জনসমর্থন থাকে, উল্টা দিকে ফ্যাসিস্ট না রেসিস্ট, তাই না? তা দিয়ে কি আসে যায়? জনগণ বিদায় করে দিবে তাদেরকে, আমি পপুলার, আমি জিতবো, তুমি হারবে, এবং হারতে হারতে বিদায় হয়ে যাবে। মুসলিম লীগ নাই হয়ে যায় নাই, নেজামে ইসলাম নাই হয়ে যায় নাই, এরকম পৃথিবীর বিভিন্ন দেশের দল একের পর এক দল নাই হয়ে যায় নাই। তাইলে আমাদের এখানে দল নাই হয়ে যাবে, প্রকৃতির অমোঘ নিয়মে জনগণের সাথে থাকবে না, জনগণের সমর্থন হারিয়ে ফেলবে, নাই হয়ে যাবে, হাওয়া হয়ে যাবে। শেরে বাংলা একে ফজলুল হক বাংলাদেশের অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন না? ওনার দল কই? ভাসানীর দল কই? একটু যোগ করতে চাই যে ডাকসু নির্বাচন নিয়ে একটু কথা বলতে চাই। যে সম্প্রতি জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান তিনি আশা ব্যক্ত করেছেন ডাকসু এবং জাকসু নির্বাচনের যে এর প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে। তিনি বলেছিলেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে। জামায়াতের মনোনীত প্যানেলের সংখ্যাগরিষ্ঠতার পাওয়ার কারণেই কি এমনটা আশা প্রকাশ করেছেন কিনা? এটা হচ্ছে যে কি আশায় বাঁধি খেলাঘর আনন্দের বালুচরে। হ্যাঁ, ছাত্র রাজনীতিতে জিতলে সেই দল কেন্দ্রে সরকার তৈরি করবে, মানে কেন্দ্রীয় সরকার তৈরি করবে, এটা ভাবার কোনো কারণ নেই। আমরা জাসদকে এরকম দেখেছি, সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজে একের পর এক ছাত্র সংসদে জিততে তারা কিছুই করতে পারে নাই, জীবনে কোনোদিন ক্ষমতাতে আসে নাই। যতবার ক্ষমতার অংশ নিয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে, কারো ষড়যন্ত্রের অংশ হয়ে অথবা ফ্যাসিস্টের অংশ হয়ে, কারো দোসর হয়ে দল পরিবর্তন করে। রব সাহেব কব বানিয়েছিলেন, ইনু সাহেব আওয়ামী লীগের পেটের মধ্যে মন্ত্রী হয়েছিলেন। জাসদের নিজের কোনো কৃতিত্ব নাই। তো এত যে জাসদের নেতারা একের পর এক ছাত্র সংসদে জিততেন, তারা কই? মান্না ভাই 2টা বিশ্ববিদ্যালয় থেকে ভিপি হয়েছেন, এমন বক্তৃতা দেন। ওনার দল কি ক্ষমতার ধারে কাছে গিয়েছে? উনি আওয়ামী লীগও যোগ দিয়েছিলেন, সেখান থেকেও পারেন নাই। তারপরে আপনি বলেন ছাত্র ইউনিয়ন, এক সময় বুয়েট এবং বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা প্রকৌশল কলেজে, তখন তো এত বিশ্ববিদ্যালয় ছিল না, সব প্রকৌশল কলেজ ছিল, তাদের বিরাট একটা মেধাবী ছেলে মেয়েদের একটা ব্যাপার ছিল। এমনকি ছাত্র ইউনিয়ন বেশ শক্তিশালী দলই ছিল। সেই দল কি কখনো কমিউনিস্টরা পাওয়ারে গিয়েছে? তো তারা তো অনেক ইলেকশনে জিতেছেন। এইসব ছাত্রনেতাদের অধিকাংশেরই যেটা ঘটে, যেটার সঙ্গে জামাতের তফাৎ আছে, এরা ছাত্রনেতা হয়ে পরে বড় বড় রাজনৈতিক দলে যোগ দিয়ে তার ওই আগের রাজনৈতিক দলকে ভুলে যান। যেমন বাবলু সাহেব, জিয়াউদ্দিন বাবলু, মান্না ভাইয়ের সাথে ছিলেন, উনি এরশাদের মন্ত্রী হয়েছেন। এগুলো হয়। মোশতাক সাহেব জাসদে ছিলেন, উনি সুলতান মোহাম্মদ মনসুরের সাথে আদু ভাই হয়ে উনি নিউট্রিশনে ভর্তি হয়ে বারবার অনেক বেশি বয়সে এসে জিএস হয়েছেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন পদে ছিলেন, চাকরি বাকরি করেছেন, সুবিধা নিয়েছেন। তো এইটা হচ্ছে এই দলগুলির হয়। জামাতের সঙ্গে এইখানেই তফাৎ হবে যে শিবিরের কোনো লোক ওই স্বার্থের কারণে ভবিষ্যতে যখন আরো সিনিয়র হবে, এরা কিন্তু অন্য দলে যাবে না, এরা জামাতে যোগ দিবে। এইটা হচ্ছে জামাতের প্লাস পয়েন্ট। এইটার উপরে জামাত ভরসা করতে পারে যে এই তরুণরা আগামী 5-10 বছর পরে যখন কেন্দ্রীয় নেতৃত্বে যদি আসে, এরা তখন একটা বড় শক্তি হতে পারে। কিন্তু এই নির্বাচনে এটার প্রভাব আসবে বলে আমি মনে করি না। মাসুদ কামাল, আপনার কাছে একই প্রশ্ন, মানে আপনি কি ডাক্তার শফিকুর রহমান সাহেবের সাথে একমত কিনা যে ডাকসু জাকসু নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে? শুনেন, একদম কিছুই পড়বে না তা কিন্তু না। যেমন উনি যে কথাগুলো বলতেছেন, এটা কি উনি নির্বাচন আগে বলছেন? না, বলেন নাই তো। এখন বলেন কেন? তেমন ওনার মধ্যে কিছু প্রভাব পড়ছে।
কিছু প্রভাব পড়ে, এরকম প্রভাব কিছু একটা মানে পড়বে। যেমন আপনি আলোচনা করতেছেন, এই প্রশ্ন কি আপনি আগে করতেন না, তাহলে কিছু প্রভাব আপনার মধ্যে পড়ছে, প্রভাব কিছু না কিছু পড়বে। বাট প্রবলেমটা হলো কি, সেই প্রভাবটা কি নীতি নির্ধারণী হয়ে যাবে কিনা, সেই প্রভাবটা কি পুরো সিনারিওকে চেঞ্জ করবে কিনা, তা করবে না ভাইয়া। অনেকে লজিক দেয় যে এই যে স্টুডেন্ট যারা আছে, যারা নাকি এদেরকে ভোট দিল, এরা তো যার যার এলাকায় যাবে, এলাকায় যেয়ে তার বাবা মাকে বোঝাবে, ওই ফ্যামিলি সেই সবচেয়ে শিক্ষিত ছেলে, তার কথা অনুযায়ী বাবা মা ভোট দিবে। অনেকে বলে এগুলি থিওরিটিক্যাল কথা, এগুলি প্র্যাকটিক্যালি কোনো মূল্য নাই, কোনো মূল্য না। আমি নিজে আমার নিজের জীবন দিয়ে দেখছি। আমি যখন সেক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটিতে জামায়াতকে পড়তাম, এগিয়ে রাখবে কিনা, মানে জামায়াতকে এগিয়ে রাখবে কিনা জাকসু নির্বাচনের যে ফলাফল তারা শুনেন, যেটা আমি বললাম যে আলোচনার টেবিলে এটা খুব গুরুত্বপূর্ণ হবে। এলাকার ভোটটা হয় কি, নানা ঘটনা আছে এখানে। ওই এলাকায় কে কত প্রভাবশালী, ওই এলাকায় কার কেমন মানে মানে পারিবারিক ঐতিহ্য কি, কার টাকা পয়সা কেমন আছে, মানুষের কতটা হেল্প করতে পারে, এগুলো অনেক কিছু এখানে কাজ করে। এমনকি জানেন আপনি কার দাদা কে ছিল, ওটাও হেল্প করে, ওটাও একটি ইস্যু হয় যে কার দাদা, ওটা ডাকসু ইলেকশনে কে জিতছে এটা এলাকার লোক জানতেও চায় না। বললাম তো ভাই, আমি নিজে আমার অভিজ্ঞতা বলি, আমি নিজে একাধিক ডাকসু নির্বাচনে ভোট দিচ্ছি। তখন মান্না আক্তার ভাইরা ছিল, এলাকায় গেছি, আমার মা আমার পাত্তা দেয় না, তুই কি বুঝোস, তুই কি বুঝোস। তো এটা ভাই বাস্তবতা, রিয়েলিটি এটা। তো এটা কেউ শুনেন, টাকাটা যার কাছে, তার হলো সে হলো ডিসিশন মেকার। একটা ফ্যামিলিতে ইউনিভার্সিটি স্টুডেন্ট, সে তার হাতে টাকা নাই, সে টাকার জন্য মাসে মাসে বাপকে চিঠি লেখে, ওই বাপ কৃষক হইতে পারে, সে হলো ডিসিশন মেকার। কাজে এইগুলি কোনো ভূমিকা রাখবে না। ভূমিকা রাখবে হ্যাঁ জামাত ইসলাম অলরেডি বিভিন্ন এলাকায় যে পদ্ধতি তারা ডাকসু ইলেকশনে প্রয়োগ করছে, সেই একই পদ্ধতি তারা কিন্তু এলাকাতেও প্রয়োগ করছে। প্রয়োগ করার ফলে তারা কিছু তো পাবে, ওটা এমনি পাবে, এর সঙ্গে ডাকসু ইলেকশনের কোনো সম্পর্ক নাই। কিন্তু আলটিমেটলি সেটা নির্বাচনে যে বিশাল ভোট, শুনেন নর্দমাতে যখন পানি আসে, এটা দেখে জোয়ারের পানি কী হবে এটা আপনি বিচার করতে পারবেন না। জোয়ারের পানি অন্য জিনিস, ওটা কোনো নিয়ম মানে না ভাই। ইলেকশনটা জোয়ারের মতো। জাতীয় পর্যায়ে ভাই কত বলুন তো, 12 কোটি ভোটার আমাদের এখানে, প্রায় 12 কোটি ভোটার, 10-12 কোটি ভোটার, ধরুন 10 কোটি ভোটার। আর এখানে ভোটার কত, লাখও তো হয় নাই, 40,000 প্রায়, লাখ তো হয় নাই। এগুলোর সঙ্গে কোনো মিল নাই, তো কোনো মিল নাই। একটু অন্য প্রসঙ্গে যেতে চাই যে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সঙ্গে 3টি রাজনৈতিক দলের প্রতিনিধি যাচ্ছেন। খুবই স্পষ্ট করে যদি আমি বলি, সেটা হচ্ছে জামায়াত, বিএনপি, এনসিপি। আপনারা নিশ্চয়ই জানেন এটি নিয়ে নানা মহলে আলোচনা সমালোচনা চলছে যে ঐক্য আমরা দেশের ভেতরে হওয়ার আশা করছিলাম, সেই ঐক্যকে বিদেশের মাটিতে হওয়ার সম্ভাবনা আছে কিনা। যেহেতু ভাই এটা হলো একটা মানে এটা হলো জানেন কি আমি বলি আপনাকে, এটা হলো আমি মনে করি যে বিএনপির রাজনীতিতে যে এখনো যে তার যে অপরিপক্কতা, এটা এই ঘটনার মাধ্যমে প্রকাশিত হচ্ছে। যাওয়ার আগে এই সরকারের যে প্রেস সেক্রেটারি, সে বলছে যে এরা সরকারের অংশীদার, সেই হিসেবে তারা সরকারের সঙ্গে যাচ্ছে। অংশীদার অর্থ বুঝেন? অংশীদার মানে কি, এই সরকারের ভালো মন্দ সব কিছুর দায় এদের উপর চাপাই দিল তারা। এই সরকার যা যা করছে প্রত্যেকটা কাজের দায়িত্ব এখন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিতে হবে। ওখানে তার সরকার তাকে নিয়ে গেছে অন্য কারণে। মাহফুজ আলম, তারপরে এই যে আপনার অন্য অন্য যারা গেছে বাইরে, শফিকুল আলম, এদেরকে আওয়ামী লীগের লোকজন ওখানে দৌড়াইছে, ডিম মারছে। এখন তারা মনে করছে আমি যদি বিএনপিকে নিয়ে যাই তাহলে বিএনপি লোকের ডিম মারা থামাবে। ডিম মারা থামাবেন কেমন করে? পাল্টা আপনি হয়তো পাল্টা ডিম মারবেন, এই তো করবেন, আর তো কিছু করতে পারবেন না। তো ডিমে 6 লাভ হয়ে যাবে, লাভটা কী হবে? জি, পুরো জিনিসটা আমি মনে করি যে এটা হলো মানে সরকার এইভাবে হয় না। সরকার এখানে যে একটা সুশাসন কায়েম করতে পারতো, সরকার ওই যে সমস্ত রাজনৈতিক দলগুলি নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচন দিকে যেতে পারতো, তাহলে এটা অটোমেটিক থামতো। সরকার এখানে বিভাজনের রাজনীতি করছে, এবং যার ফল এখন সরকারকেও ভোগ করতে হচ্ছে। যারা সরকারের অংশীদার যদি কেউ হয়, যদি কেউ স্বীকার করে যে হ্যাঁ আমি অংশীদার, তাহলে তাকেও সেটাকে ভোগ করতে হবে। আচ্ছা, তাহলে যে 3 দলের যে প্রতিনিধি গেলেন, তারা কি প্রধান উপদেষ্টাকে নিরাপত্তা দিতে গিয়েছেন? যে ডিম মারা ওনারা কেন গেছে যাই না, ওনাকে নেওয়া হয়েছে এই কারণে। প্রধান উপদেষ্টার মাথা থেকে যে বুদ্ধি বেড়েছে, বুদ্ধিটা হলে এরা আমার ঢাল হিসেবে কাজ করবে। আর ওনারা গেছেন ওনাদের নিজস্ব বুদ্ধিমত্তার কারণে। ওনাদের বুদ্ধিমত্তা খুব একটা সুবিধাজনক না। জি, আব্দুল নূর তুষার, এই 3 দলের প্রতিনিধি কেন নিয়ে গেলেন তিনি? আরও তো অনেক দল ছিলেন। এটা তো উনি বলতে পারবেন, তবে এতে করে ওনার এক ধরনের সিলেক্টিভ বায়াস আছে ওনার, সেটা প্রমাণিত হয়েছে। উনি যাদেরকে পছন্দ করেন তাদের সাথে কথা বলতে চান এবং তাদেরকেই সাথে নিয়ে যান।
এটাই হয়েছে। কেননা আপনি যদি চিন্তা করেন, এনসিপি হচ্ছে সবচেয়ে অপরিপক্ক রাজনৈতিক দল এই মুহূর্তে হওয়ার কথা। তাদের বয়সে তারা অপরিপক্ক, তাদের অন্যান্য অভিজ্ঞতা যা আছে সেখানেও তারা অপরিপক্ক। এদের অনেক পরিপক্কতার প্রয়োজন আছে। আমি মনে করি ধীরে ধীরে তারা পরিপক্ক হয়ে উঠবে, কিন্তু উনি তাদেরকে নিয়েছেন। কিন্তু দেশে প্রচুর পরিপক্ক রাজনীতিবিদ এবং দেশে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আছে, এবং সেই রাজনৈতিক দলগুলির আবার সেরকম কোনো বড় অভিযোগও নাই তাদের বিরুদ্ধে। তাদের কাউকে তিনি সাথে নেন নাই। আর হঠাৎ এর আগে যখন, আপনার মনে আছে, উনি এর আগেও জাতিসংঘে গিয়েছিলেন, অন্যান্য বিদেশি বিভিন্ন সভা সমিতিতে তিনি গিয়েছেন। আমার মনে আছে প্রথমবার তাকে যারা তোষণ করেন তারা বলে দিলেন যে দেখেন দেখেন উনি কোনো লোক নেয় নাই, মাত্র 9 জন না 7 জন নিয়ে বিদেশ যাচ্ছে। আর হঠাৎ তিনি তার সাথে রাজনৈতিক দলের লোকদেরকে নিতে শুরু করলেন। কেন, 1 বছরে তার মধ্যে কি পরিবর্তন হলো যে তিনি শুরুতে অরাজনৈতিক ছিলেন আর এখন পরিপূর্ণভাবে রাজনৈতিক দলকে সাথে নিয়ে ঘোরাফেরা করছেন? এইটা তো একটা প্রশ্ন। আমার মনে হয় যে এটাও একটা রাজনৈতিক সিদ্ধান্ত এই সরকারের। তারা এক ধরনের সমর্থন তাদের প্রতি যে রাজনৈতিক দলগুলির আছে এটা প্রমাণ করার একটা চেষ্টা করছেন, পৃথিবীকে দেখানোর চেষ্টা করছেন যে আগামী নির্বাচনের বড় বড় প্লেয়াররা সব তাদের সাথে আছেন। এবং তাদেরকে সাথে নিয়ে গিয়ে তারা এটাও করেছেন, ওইখানে একটা রাজনৈতিক রিপ্রেজেন্টেশন তৈরি করেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আসলেই 3টি রাজনৈতিক দলের কাজ কি? তারা গিয়েছেন ওইখানে তারা আসলে কি করবেন, তারা কাদের সঙ্গে মিটিং করবেন, কাদের সঙ্গে নেগোশিয়েট করবেন, ওইখানে কি রাষ্ট্র এবং সরকারি দায়িত্ব তারা পালন করবেন। তারা তো সরকারে নাই, তারা রাষ্ট্রের অংশ নাই মুহূর্তে, মানে রাষ্ট্রীয় কোনো দায় দায়িত্ব তাদের উপরে নাই। তো তাহলে এই যে একজন অত্যন্ত সিনিয়র শ্রদ্ধেয় রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে একেবারে জুনিয়র তাসনিম জারা গেল, বা ধরেন আরো একজন গিয়েছে, তো এরা যে গেল, এনারা আসলে ওইখানে কি জাতীয় দায়িত্ব এবং রাজনৈতিক দায়িত্ব বা সরকারি দায়িত্ব পালন করবেন? আদার দেন ওইখানে গিয়ে বসে থাকা, সবার সাথে হাত টাত মিলানো, এবং যার যার রাজনৈতিক দলের যে ডায়াসপোরা বলে একটা শব্দ চালু হয়েছে, সেই ডায়াসপোরার সাথে দেখা সাক্ষাৎ করা ছাড়া, ওইখানে যে জ্যাকসন হাইটস বলে একটা জায়গা আছে সেখানে কিছু চা নাস্তা খাওয়া ছাড়া, দলীয় স্লোগান শোনা ছাড়া, যেমন বিএনপির লোকরা তো ওখানে যাবে এবং বিরাট স্লোগান দিবে, এবং হয়তো দেখা দেখি এরাও যাবে, অন্য যে 2টি দল আছে, এইটা ছাড়া কি কারণে নিয়ে যাওয়া হয়েছে? আমি উল্টা প্রশ্ন করতে চাই যে রাষ্ট্রের পয়সা, সরকারের পয়সা খরচ করে রাজনৈতিক দলকে বিদেশ ভ্রমণে নিয়ে যাওয়া, এটা যদি সঠিক হয়, তাহলে অন্য সময়ে লোকজন বিদেশ ভ্রমণে গেলে এত আপত্তি কিসের? এত বড় বড় সমালোচনা কেন করা হয়েছে? ওনাদের তো সরকারি পয়সায় বিদেশ ভ্রমণ করার কথা না। তো এখনো তো তারা সরকারি, এটা তো অতীত থেকে চলে এসেছে। না, অতীত থেকে কোথায় এসেছে? কবে রাজনৈতিক দলের সদস্যরা এইভাবে দলে বলে গিয়েছেন? বিশাল বহর নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বিশাল বহর নিয়ে যেতেন, এবং আমি সরি টু সে ওখানে সাংবাদিকরা আপনারা বহু দলে দলে যোগ দিতেন। আপনারা জীবনে একবার বলছেন যে আপনাদেরকে ওইভাবে নিয়ে যাওয়া উচিত না? এই গণমাধ্যমের লোকজন যারা তার পেছনে ঢ্যাং ঢ্যাং করতে করতে যেত, এখন তো অনেক সমালোচনা করে। হ্যাঁ, ওখান থেকে ছবি দেয় নাই, ওখান থেকে ছবি দেয় নাই, বাংলাদেশের শিল্পপতিরা ওখানে বসে বসে ছবি দেয় নাই, প্রধানমন্ত্রীর সাথে বেড়াচ্ছি। সাংবাদিক গিয়েছেন এবং এটা যাবে, তা না হলে যাবেই মানে কি? সংবাদ না, যাবে হচ্ছে নির্ধারিত সাংবাদিক, ওদেরকে বলা হবে যে আপনারাই সফর সঙ্গী হবেন, এবং এটা কিভাবে তারা যাবে প্রতিটা বিষয় নিয়মতান্ত্রিকভাবে হইতে হবে। তাই কি হয়েছিল? আমি একাধিক সাংবাদিকের নাম বলতে পারি, তারা বাংলাদেশে, আপনারা তাদেরকে ভালো ভিডিও রিপোর্ট করতে পাঠান না, কিন্তু চলে গিয়েছে ওইখানে। কেউ তাদেরকে পছন্দ করেছে, বিগত প্রধানমন্ত্রীর অফিস থেকে। বাংলাদেশের শিল্পপতিরা গিয়েছে, নিজের পয়সা খরচ করে গিয়েছে, বলে দিয়েছে যাবে সাথে। প্লেনের ভিতর থেকে সেলফি পোস্ট করে নাই বাংলাদেশের শিল্পপতিরা? তাহলে কিসের জন্য গিয়েছিল? কি শিল্প বাণিজ্য জাতিসংঘ থেকে উদ্ধার করে এনেছিল তার আগে প্রধানমন্ত্রীর সাথে গিয়ে গিয়ে? ওইটা যদি সমালোচনা হয়ে থাকে তাহলে এটাও সমালোচনার বিষয়। জি, মাসুদ কামাল, আব্দুল নূর যেটা বলছিলেন যে তারা ওখানে যে কি ভূমিকা রাখবেন, তারা তো এখনো সরকারে নেই। তো এই মানে বিষয়টা টেনেই আমি আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই যে আফগানিস্তানে আমাদের ইসলামিক দলের কয়েকজন প্রতিনিধি গিয়েছিলেন, তারাও তো সরকারে ছিলেন না, কিন্তু তারা বলেছেন যে দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং ব্যবসা বাণিজ্য, শিক্ষা, অভিজ্ঞতা আদান প্রদান এই বিষয়ে গিয়েছেন। তারা তো সরকারে নেই, ওখান থেকে কি শিখবে? আমি আফগানিস্তান থেকে আপনি কি শিখবেন রে ভাই? হাফ প্যান্ট আর ফুল প্যান্ট। আপনার আফগানিস্তান থেকে যেটা শিখবেন ওটা, ওই শিক্ষাকে তো আমরা ভয় পাই। মামুনুল হক সাহেব কি করছেন আগে জানি না, আমি ওগুলো আলোচনা করে জানি, কিন্তু উনি ওই আফগানিস্তান থেকে নতুন করে কি শিখে আসবেন এবং ওই শিক্ষা উনি কোথায় প্রয়োগ করবেন, এটা বলা বড় কঠিন। এটা আমাদের তো আতঙ্কজনক। পারবেন না কিছু করতে, ওনার সেই শক্তি নাই, কিন্তু নিয়তটা খারাপ। আফগানিস্তানের সঙ্গে আছে, আফগানিস্তানে গিয়ে আমার দূতাবাস আছে নেই তো, ওখানে আমি যাবো কেন? কি কাজটা কি? তো এগুলি ওনারা গেছেন, আর কেউ ডাকে না, ওনারা ডাকছেন, ওনারা গেছেন। বিদেশ ভ্রমণে একটা কিন্তু
আছে মানুষের মধ্যে, বিদেশ ভ্রমণ করা শুনলে পরে মানে খুব আগ্রহ অনুভব করে, এই সমস্ত কারণে হতে পারে। আমি এখানে আমাদের দেশে রাজনীতির জন্য ইতিবাচক কিছু দেখি না, সরকারের জন্য ইতিবাচক কিছু দেখি না, এবং আমেরিকা যেটা গেছেন ওখানেও আমি কিছু দেখি না। এটা হয়তো অপ্রয়োজনে গেছেন, সরকারের টাকা, আমেরিকা যেটা গেছেন এটা তো আমাদের টাকায়, সরকারি টাকায় গেছেন, অনেক টাকা খরচ করে ওখানে থাকবেন, যাবেন। এটা অপচয়, একদম জাস্ট অপচয়। পৃথিবীর অন্য কোনো দেশের এটা অপচয়টা বাংলাদেশ এবং আফগানিস্তানের সাথে তুলনা করলে তো দেখা যায় যে মানে শেখার কিছু নেই। আপনি যেটা বলছেন যে আমাদের থেকে অনেক কিছুতেই তারা পিছিয়ে। কেউ শিখতে চাইলে শিখতে পারবে, পৃথিবীর সব সেক্ষেত্রে কি জায়গাতেই শিখতে শেখা পারে? না, শিখতে চাইলে তারা যেটা শিক্ষা দেবে ওই শিক্ষাকে তো আমরা পছন্দ করছি, ওই শিক্ষাকে তো আমরা ভয় পাই। ওই শিক্ষা ওই দিন দেখলাম সর্বশেষ কি দেখলাম, যেদিন তারা গেছে ওই দিনই দেখলাম যে 648টা বই তারা নিষিদ্ধ করছে, এই বইগুলি পড়া যাবে না। ভাই, যে সমাজ, যে রাষ্ট্র বই নিষিদ্ধ করে, যে বই হোক, যারা বই নিষিদ্ধ করে ওই সমাজ ভাই মানে বিপজ্জনক সমাজ। আপনি বই, একটা বই থাকবে, সে বইটা আপনার পছন্দ হয় না, আপনি নিষিদ্ধ করার কে? আবার ওটা নিষিদ্ধ করার মূল কারণটা কি? দুইটা কারণ, হয় বইগুলি নারীদের লেখা অথবা বইগুলি ইরানিদের লেখা, যেটা বেসিক কারণ। হ্যাঁ, ওখানে ইরানি লেখকদের বইও কিন্তু নিষেধ হয়েছে। আমি তো ওইটাই বললাম ভাই, 50 পৃষ্ঠার একটি তালিকাও পাঠিয়েছিল, নারীদের বই এবং ইরানিদের বই। তো কেন? মানে বললাম তো, যে সমাজ বই নিষিদ্ধ করে সেই সমাজ একটা পশ্চাৎপদ সমাজ, সেই সমাজ ভয়ঙ্কর সমাজ। এটা আমাদের দেশে হয়, মাঝে মাঝে বই নিষিদ্ধ হয়, তখন আমি বুঝি যে এই সমাজ ভয়ঙ্কর দিকে যাচ্ছে। বই নিষিদ্ধ কোনো ভালো কথা না, ইসলামে কোনো বই নিষিদ্ধ কোনো সিস্টেম নাই, আপনি নিষিদ্ধ করতে পারেন না তো। জি। আরেকটি প্রশ্ন আপনাকে করি যে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা যাচ্ছেন, এখনো তিনি সেখানে পৌঁছেননি খুব সম্ভবত। তো তার এই সফর ঘিরে কিন্তু সেখানে স্থানীয় আওয়ামী লীগ এবং বিএনপি দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা এবং উত্তেজনা একটা পরিস্থিতি আমরা দেখেছি। এই পরিস্থিতি দেশের ভাবমূর্তি নষ্ট করবে এমনটা অনেকে মনে করছেন, আপনিও কি একমত? এটা আমিও মনে করি, এতে দেশের ভাবমূর্তি নষ্ট হবে। একটা কথা মাথায় রাখেন, আওয়ামী লীগ যাচ্ছে, ওখানে হইচই করবে। আমি আসলে দেশের বাইরে কোনো রাজনৈতিক দলের শাখাকে পছন্দ করি না, একদমই করি না। কি আওয়ামী লীগ, কি বিএনপি, কোনো দলেই নাই। জামাতের শাখা অবশ্য নাই বিদেশে, কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির আছে, যদিও এটা আমাদের নিয়ম বিরুদ্ধ, আমাদের দেশের আইন এটাকে সাপোর্ট করে না, কিন্তু ওরা ওখানে এটা করছে। আচ্ছা, এই জিনিসটাকে আমি একদম পছন্দ করি না। কিন্তু তারপর আবার এই ক্ষেত্রে একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা কি, আপনি আওয়ামী লীগকে দেশে কোনো কথা বলতে দিবেন না। তাহলে ওদের তো কিছু কথা আছে, ওরা কোথায় বলবে? তার কোনো প্ল্যাটফর্ম দিবেন, উনি বলতেছে এখন ওখানে বলবে, এই একটা বিষয়। আওয়ামী লীগ বিএনপি মুখোমুখি হয়ে যাচ্ছে, তাহলে এই জিনিসটা কী প্রমাণ করে? এখানে একটা পক্ষ আওয়ামী লীগ, একটা পক্ষ বিএনপি। বিএনপি কোন পক্ষ? ডক্টর ইউনূসের পক্ষ, তাই নয় কি? তাই ডক্টর ইউনূস বিএনপি পক্ষ, এটা তো এই ঘটনার মাধ্যমে এখন প্রমাণিত হবে। তাহলে ইউনূস চলে যাওয়ার পর ইউনূসের সমস্ত কর্মকাণ্ডের দায় বিএনপি গ্রহণ করবে। বিএনপি কি দায়িত্ব নিয়েছে যে আওয়ামী লীগের হাত থেকে ডক্টর ইউনূসকে রক্ষা করার? যদি এটা নেয়, নিতেও পারে, নিলে আমার কোনো আপত্তি নেই, এটা তার ব্যাপার, তার রাজনীতি সে বুঝবে। যদি এটা নেয়, এতে কি বিএনপি রাজনীতি অগ্রসর হবে? এই বিষয়গুলো কিন্তু সামনে আলোচনায় আসবে। আমি বললাম তো, বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার জানা মতে খুবই ভদ্রলোক এবং বুদ্ধিমান লোক মনে করতাম। বয়স হলে এরকম হয়, বয়স যখন বেশি হয়ে যায় তখন অনেক সময় বুদ্ধি ধার কমে যায় অথবা কিছু স্থবির হয়ে যায়, হতে পারে। কী কারণ হয়েছে আমি জানি না, বাট এটাকে আমি একদমই মানে খুবই একটা মানে বাল সুলভ আচরণ মনে করছি, যে এই এত মানে ছেলে মানুষের কাজ কেন করছে আমি বুঝি না। ওখানে উনি কী হিসেবে গেছেন? উনি এখানে ডক্টর ইউনূসের রক্ষা কবচ হিসেবে গেছেন, সিম্পল একদম। এবং শেষ পর্যন্ত রক্ষা কবচ হিসেবে নিজে কাজ করতে পারবেন আমার কাছে তাও মনে হয় না, একটা ঝামেলা বাঁধবে। বিএনপি আওয়ামী লীগের সমর্থকরা নিজেরা ডিম ছোড়াছুড়ি করবে, মারামারি করবে, ইজ্জত আরও যাবে দেশের, এই দেশের ইজ্জত আরও যাবে। আগে এক পক্ষ করতো, এখন দুই পক্ষ করবে। জি, ধন্যবাদ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আব্দুল তুষার, আপনার কাছে সর্বশেষ প্রশ্নটা আপনার কাছে করি। সেটি হচ্ছে যে পিআরএ নির্বাচন হবে কিনা সেটা সিদ্ধান্ত নিতে যুগপৎ আন্দোলনে ইসলামী দলগুলো বলেছেন যে গণভোট দিতে। তো পিআরএ সিদ্ধান্তের জন্য একটা গণভোট আয়োজন করা যেতেই পারে না, নয় কি? না, ওই অর্থে পারে না। এটা আসলে পিআরের পক্ষে গণভোট করার আসলে কোনো যুক্তি নাই। কেন যুক্তি নাই আমি আপনাকে ছোট্ট করে একটু বোঝাই। গণভোট হতে হবে সংবিধানের এমন কোনো মৌলিক পরিবর্তন আনা, যে মৌলিক পরিবর্তন আনার জন্য কোর্টের কাছে যাওয়া যায় না, কিংবা আদালতের কাছে যাওয়া যায় না, বা কারো কাছেই যাওয়া যায় না,
তখন আপনি গণভোটের জন্য যাবেন। পিআরের যে পদ্ধতি, এটার জন্য কি আপনার এরকম অবস্থা যে জনগণের কাছে যেতে হবে? একটা জরিপ হয়েছে 56% লোক পিআর বুঝেই না। তাহলে কবে ওনাদেরকে পিআর বোঝাবেন, তারপরে গণভোট করবেন? এখন জামাত বলছে 71% লোক পিআর চায়। ওনারা কিভাবে, কোন জরিপে কিভাবে করেছেন ওটাও তারা হাজির করবেন। যারা বলেছে 56% বুঝে না তারাও হাজির করবেন। আমরা দুইটা পাশাপাশি রেখে দেখব। ফলে এই আলোচনার মধ্যে দিয়ে পিআর হবে কি হবে না এটা সিদ্ধান্ত নিতে হবে। এবং সংসদ ছাড়া পিআর তো করার কোনো ক্ষমতা এই সরকারের নাই। এই সরকার তো সাংবিধানিক পরিবর্তন এনে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে, নির্বাচনের পুরো পদ্ধতি বদলে দিবেন, এইটার এখতিয়ার তো এই সরকারের নাই। এই সরকার তো যে সংবিধানের অধীনে ক্ষমতা এসেছেন সেই সংবিধান রক্ষা করার জন্য তাদের প্রতিজ্ঞাবদ্ধ। তারা যে কোর্ট তাদেরকে রেফারেন্স দিয়েছে, সেই রেফারেন্স যে সংবিধানের অধীনে হয়েছে, ওই সংবিধানকে প্রোটেক্ট করাই হচ্ছে কোর্টের দায়িত্ব। তাইলে ওই সংবিধানের বিপরীতে গিয়ে গণভোট আয়োজন করা, পিআর পদ্ধতি চালু করা, 300 আসনের জায়গায় 300, এখানে 100 উপরে, এগুলা সব করবে সংসদ, নির্বাচিত প্রতিনিধিরা। অন্য কারো করার তো এটার এখতিয়ার নাই। গায়ের জোরে যদি তারা মনে করেন যে এগুলি তারা করবেন, তাহলে গায়ের জোরে ভবিষ্যতে কেউ আবার এসে সব বাতিল করে দেওয়ার অধিকার পেয়ে যাবে। গায়ের জোরে এই জন্য কিছু করতে হয় না, করলে নিয়মের মধ্যে দিয়ে করতে হয়, যাতে করে নিয়মতান্ত্রিকভাবেই পরিবর্তনটা আসে। গায়ের জোরে পরিবর্তন করলে ভবিষ্যতে যে গায়ের জোরে বাড়বে তার দেখা যাবে ওই একই রকম খায়েশ হবে, এবং খায়েশ হলে তারাও একই ধরনের নানান ধরনের পরিবর্তন আনার কথা বলে গণভোটে যাবেন। তো প্রথমত গণভোটে যেতে গেলে 100% জনগণকে এই পদ্ধতিটা আগে বুঝতে হবে, তারপর তো তারা ভোট দেবেন। ইনফর্মড না হয়ে কি আপনি ভোট দিবেন? একটা সার্জারির আগে ডাক্তারের নিয়ম হচ্ছে সার্জারির ভালো মন্দ বুঝিয়ে বলতে হয় এবং কনসেন্ট নিতে হয়, এটা হচ্ছে ইনফর্ম কনসেন্ট। তো এই যে গণভোটটা একটা কনসেন্ট, ইয়েস অর নো। তাহলে জনগণ না বুঝেই কনসেন্ট দিয়ে দিবে? কারণ জামাত বলছে তার পক্ষের লোকেরা গিয়া গণভোটে ওদিকে যাবে, আবার কেউ যদি এর বিরুদ্ধে থাকে তার পক্ষে যাবে, তাহলে তো এটা রাজনৈতিক গণভোট হইলো, এটা গণভোট হইলো না। দ্বিতীয় হচ্ছে, গণভোটে মনে করেন 100% লোক কি ভোট দিবে? তাহলে এই গণভোটে যদি এরকম হয় যে 60% লোক ভোট দিতে গেল বা 70% গেল, এবং এই 70%-এর মধ্যে 36% বলল পিআর চায় আর 34% বলল চায় না, কিন্তু 40% লোক যে ভোটে দিতে আসে নাই, ওদের মতামত না নিয়ে আপনি পিআর চালু করে দিবেন? ফলে গণভোট যদি ঠিক হইতে হয় 90%-এর উপরে ভোট কাস্ট হইতে হবে, এবং 90% লোকের মধ্যে 100% লোকের বুঝতে হবে পিআর কি জিনিস, এবং তারপরে যদি গণভোট করা যায় তাহলে সেই গণভোট একটা সঠিক শুদ্ধ গণভোট হবে। আর তা না হইলে আমি বললাম যে আমরা গণভোট করব, কিন্তু আমরা 3 জন ভোট দিছি, এই অফিসে আরো কর্মচারী আছে তারা ভোটই দিতে আসে নাই, ওই গণভোট কি গ্রহণ করার মতো হবে? আপনি আওয়ামী লীগের ভোটারদেরকে ভোট দিতে দিবেন না মনে করেন, বা তারা আসলো না, ওইখানে তো 30% লোক আছে, জাতীয় পার্টির লোকেরা আসলো না, 72 আসবেই না মনে করেন, তাহলে গণভোট কেমনে হবে? আওয়ামী লীগের মার্কা দিবেন না, জাতীয় পার্টির মার্কা দিবেন না, 14 দলকে নিষিদ্ধ করে দিবেন, গণভোট দিতে যারা আসবে ওইখানে কি ওদের সমর্থকগুলি আছে না, তাদেরকে কিভাবে আটকাবেন? ভোটের কথা যেহেতু বললেন, তাদেরকে কিভাবে আটকাবেন? তার মানে আপনি গণভোটে আওয়ামী লীগারদেরকে ভোট দিতে দিবেন, কিন্তু জনভোটে দিবেন না। মানে যখন নিজের সিট পাওয়ার জনভোটে, মানে যখন নিজের সিট পাওয়ার ঝামেলা থাকে তখন দিবেন না। এইগুলা আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এবং যারা না না, এইগুলা তো হচ্ছে সুবিধার রাজনীতি। আমি কিন্তু বলছি না যে আওয়ামী লীগকে ভোট দিতে দেন বা আওয়ামী লীগকে নির্বাচনে দাঁড়াতে দেন, এটা একদমই বলছি না। কিন্তু গণভোট যে একটা ভুয়া প্রস্তাব, এইটা বলার জন্য আমি বোঝাচ্ছি যে গণভোটের সময় আপনি আসতে বলবেন যে আপনারা এসে ভোট দেন, কিন্তু সিটের আসনের সময় আবার তাদেরকে ভোট দিতে দিবেন না। তাহলে এগুলো হচ্ছে স্বার্থের চিন্তা। এই গণভোটের স্বার্থের প্রস্তাব, এটা কোনো জনগণের স্বার্থের প্রস্তাব না, এটা ব্যক্তিগত স্বার্থ এবং দলীয় স্বার্থের প্রস্তাব। যে এই সর্বশেষ আরেকটি কোশ্চেন আপনাকে এটার সাথে যুক্ত করি, যে এনসিপি হেফাজতকে, মানে এখন তো জোটবদ্ধ একটা রাজনীতি চলছে, তো এনসিপি হেফাজতকে চাচ্ছে, আবার হেফাজতকে বিএনপিও চাচ্ছে। তো হেফাজত হচ্ছে একটি অরাজনৈতিক কওমে মাদ্রাসা ভিত্তিক সংগঠন, তাহলে হেফাজতকে নিয়ে এত টানাটানি কেন? ভোটার আছে তাদের, এবং তারা যদি ভোট দেয় হয়তো কোনো কোনো জায়গাতে তারা ভোটের হিসাবকে এদিক সেদিক করতে পারবে, এই জন্য টানাটানি। এবং এইটা ভোটের রাজনীতিতে হবে, যেহেতু তাদের একটা অর্গানাইজেশন আছে, নেটওয়ার্ক আছে, সারা দেশে তাদের অনেক ভোটার আছে, এবং তারা এক ধরনের সিনিয়রদের কথা মান্য করে, তাই ধরে নেওয়া হচ্ছে যে কয়েক লক্ষ বা কিছু ভোট এটা একদিকে আনতে পারলে ভোটের রাজনীতিতে সংখ্যার হিসাব যেহেতু সেই জন্য একটু এগিয়ে গেলেন। তবে আদর্শহীন ঐক্য কখনো টিকে না। এই যখন এরা জিতবেন তখনই এরা একে অন্যকে টাকনুর উপরে না টাকনুর নিচে, হাফ প্যান্ট না ফুল প্যান্ট, স্কার্ফ নাকি স্কার্ফ নাই, এগুলো নিয়ে ঝগড়া শুরু হবে, এবং তখন এই ঐক্য আর থাকবে না। এই জন্য আদর্শহীন ঐক্য
গড়ার ক্ষেত্রে আমি সকল রাজনৈতিক দলকে অনুরোধ করব যে আপনারা নিজের দলীয় আদর্শের সঙ্গে মিলে না এমন কারোর সাথে ঐক্য করবেন না, তাহলে বৈবাহিক সম্পর্ক যত দিনের হোক না কেন শেষ পর্যন্ত সেই বৈবাহিক সম্পর্ক টিকবে না, কারণ তাদের মধ্যে কোনো আদর্শ ঐক্যের মিল নাই। বাচ্চা বড় করার সময় দুইজন মারামারি করবে। ধন্যবাদ। মাসুদ কামাল, একই কোশ্চেন আপনার কাছেও আমি করতে চাই যে হেফাজতকে নিয়ে টানাটানি কেন করছেন? আপনিও কি একই মানে একই উত্তর দিবেন যে ভোটের বিষয়? যার ভোট নেই তার নাকি টানাটানি করে না, তো ভোট আছে, অনেক ভোট, কওমি মাদ্রাসার তারা অনেক ভোট। রাজনীতিতে কোনো মানে এক্সপেক্টেড হতে পারে কিনা? মনে হয় না এত ভোট না যে ওটা যে একটা মানে ইলেকশনে জয় পরাজয় তারা ই করে দিবে, নিয়ন্ত্রণ করবে, এতটা ভোট নেই। জি, ধন্যবাদ আপনাদের দুজনকে। ধন্যবাদ আপনাদের দুজনকে সময় দেওয়ার জন্য। সময় থাকলে আরও অনেক কিছু আপনাদের কাছ থেকে জানার ছিল। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপ। আজ এই পর্যন্তই। আগামী পর্বে নতুন কালের সংলাপ নিয়ে হাজির হবে। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষ, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।